ব্যবসা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এক ক্লাস উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুদ্দিন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, এক ক্লাস 4 উচ্চ বিদ্যালয়, এক ক্লাস 4 ব্যাংগঞ্জ নোয়াখালী। মোবাইল 01839711804, ইমেল mamun301990@gmail.com। এসো কিছু ছবি দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথম আমরা একটি ছবি দেখতেছি, ছবিটি হোটেল। দ্বিতীয় একটি ছবি দেখি, ছবিটি হলো ওষুধের দোকান। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা কি বলি? এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা ব্যবসা বলি। তাহলে ব্যবসা কি? ব্যবসা হলো বৈধভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল কার্যগুলিকে আমরা ব্যবসা বলি। ব্যবসা করতে গেলে প্রাথমিকভাবে কি প্রয়োজন হয় বা কি লাগে? ব্যবসা করতে গেলে প্রাথমিকভাবে লাগে মূলধন। তাহলে প্রাথমিকভাবে আমাদের মূলধন প্রয়োজন হয়। মূলধন খাটিয়ে যখন আমরা ব্যবসা করি তখন আমরা লাভ পাওয়া যায়, তা হলো মুনাফা। সুতরাং আজকে পাঠের বিষয় হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, অধ্যায় 4, শ্রেণী 9ম ও 10ম, হিসাব বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণ ফল এই অধ্যায়ে শিখব লেনদেনের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা, মূলধন জাতীয় প্রাপ্তি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে ধারণা, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চেনার উপায় সম্পর্কে আমরা এই অধ্যায়ে ধারণা লাভ করব। আমরা এই অধ্যায়ে লেনদেনকে প্রাথমিকভাবে দুটি ভাবে বিভক্ত করা হয়, দুটি ভাগে। মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেনকে দুই ভাগে ভাগ করা যায়। মূলধন জাতীয় প্রাপ্তি অবলিক আয়, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, মুনাফা জাতীয় প্রাপ্তি আয় অথবা মুনাফা জাতীয় প্রদান ব্যয়। তাহলে আমরা দেখলাম প্রথমত লেনদেন, আমরা বলছি লেনদেনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মূলধন জাতীয় প্রাপ্তি আয়, মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মুনাফা জাতীয় প্রাপ্তি অবলিক আয়, মুনাফা জাতীয় প্রদান অবলিক ব্যয়। মূলধন যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকা অপেক্ষাকৃত বড় এবং নিয়মিত সংগৃহীত হয় না, এই জাতীয় লেনদেনগুলোকে মূলধন জাতীয় লেনদেন বলে। তাহলে মূলধন জাতীয় লেনদেন চেনার জন্য 3টি বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। একটি হলো এই ধরনের লেনদেন থেকে আমরা দীর্ঘমেয়াদী সুবিধা পাবো 1 বছরের অধিক সময়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় থাকবে এবং যাই লেনদেনগুলো নিয়মিত সংগৃহীত হবে না, অর্থাৎ অনিয়মিত থাকবে। আমরা নিচে কিছু ছবি দেখি, যেমন একটি ছবি দেখতেছি ভূমি। ভূমি আমরা ভূমি বলতে জমি বুঝাই। এই ভূমি আমরা সবসময় ক্রয় করি না, এটি অনিয়মিত, জীবনে মাঝে মাঝে প্রয়োজনে ক্রয় করা হয়। আর এর থেকে সুবিধা, যতদিন ভূমি থাকবে ততদিন সুবিধা লাভ করা যাবে, এবং এই ভূমি ক্রয় করতে হলে আমাদের অপেক্ষিত অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়। এটি একটি, অর্থাৎ ভূমি হলো একটি মূলধন জাতীয় লেনদেন। আমরা দ্বিতীয় যে ছবিটি দেখতেছি দালান। দালান নির্মাণ কাজে অপেক্ষিত বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয় এবং দালান থেকে অনেক বছর সুবিধা পাওয়া যায়, এবং দালানটা নিয়মিত তৈরি করা হয় না। একটি দালান জীবন দশে একবার তৈরি করা হয় বা দুটি দালান তৈরি করা হয়, এটা একটি অনিয়মিত লেনদেন। তাহলে এটিও মূলধন জাতীয় লেনদেন। 3 নম্বর ছবিতে আমরা দেখতেছি একটি গাড়ি ক্রয় করি, কিন্তু গাড়িটা নিয়মিত না, গাড়িটা অনিয়মিত আমরা ক্রয় করি। জীবন হয়তো একটি গাড়ি ক্রয় করি, আর গাড়িটা ক্রয় করতে অনেক টাকার প্রয়োজন হয়, এবং এ থেকে যতদিন গাড়ি থাকবে ততদিন সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ 1 এর অধিক বছর সুবিধা পাওয়া যাবে, তাই এটি মূলধন জাতীয় লেনদেন। আমরা চতুর্থ একটা ছবি দেখতেছি আসবাবপত্র, বাসায় ব্যবহৃত, যেমন আলমারি, চেয়ার, টেবিল, এগুলোকে আমরা আসবাবপত্র বলি। প্রয়োজন আমরা এগুলো ক্রয় করি, কিন্তু এগুলো সবসময় ক্রয় করি না। এগুলো ক্রয় করতে অনেক টাকার প্রয়োজন হয় বা বড় অঙ্কের টাকার প্রয়োজন হয়, আবার ক্রয় করলে অনেক সময় ধরে এগুলো থেকে সুবিধা পাওয়া যায়, 1 এর অধিক সুবিধা পাওয়া যায়, তাই এটি মূলধন জাতীয়
লেনদেন। তাহলে আমরা মূল্য জাতীয় লেনদেনের 4টি উদাহরণ প্রয়োগ করছি। ভূমি মূল্য জাতীয় লেনদেন, দালান কোঠা মূল্য জাতীয় লেনদেন, গাড়ি মূল্য জাতীয় লেনদেন, আসবাবপত্র মূল্য জাতীয় লেনদেন। এরপরে আমরা দেখব মুনাফা জাতীয় লেনদেন। যে সকল লেনদেন হতে স্বল্প মেয়াদী 1 বছরের কম, অর্থাৎ 1 বছরের ভিতরে সুবিধা শেষ হয়ে যাবে, টাকার অঙ্ক অপেক্ষিত ছোট এবং লেনদেন নিয়মিত হবে, সবসময় থাকবে, নিয়মিত সংগৃহীত হবে, এই ধরনের লেনদেনগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলি। তাহলে এখানে 3টি বৈশিষ্ট্য আছে। স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদ বলতে বোঝানো হয় যে 1 বছরের কম সময়, আর টাকার অঙ্ক অপেক্ষিত ছোট থাকবে, লেনদেন সবসময় হবে, নিয়মিত। আমাদের সবার দৈনন্দিন জীবনে যে লেনদেনগুলো আমাদের হয় এগুলো হলো মুনাফা জাতীয় লেনদেন। আমরা কিছু উদাহরণ দেখি। যেমন একটি উদাহরণ দেখো, এখানে দেওয়া আছে পত্রিকা। আমাদের পত্রিকাগুলো প্রতিদিন ক্রয় করা হয়। আজকের পত্রিকাগুলো কালকে ভ্যালু থাকে না, অর্থাৎ এই পত্রিকাটা পুরান হয়ে যায়। তাহলে এটা সুবিধা একদিনের জন্য, এবং একটি পত্রিকা টাকার অঙ্ক কম, এবং এটি প্রতিদিন ক্রয় করতে, তাহলে নিয়মিত। 3টি বৈশিষ্ট্য দেখো, পত্রিকাটা প্রতিদিন ক্রয় করা আলাদা, নিয়মিত লেনদেন। 2 নম্বর হলো পত্রিকাটা ক্রয় করতে টাকার অঙ্ক খুবই ছোট, 10 টাকা বা 5 টাকা বা 8 টাকা প্রয়োজন হয়, এবং এতে সুবিধা পাওয়া মাত্র একদিন, পরের দিন এই পত্রিকাটা আর কোনো মূল্য থাকে না। আমরা 2 নম্বরে একটি ছবি দেখি, যেমন বিদ্যুৎ বিল। আমরা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে পাই, এখন প্রত্যন্ত এলাকায় গ্রাম অঞ্চলে বিদ্যুৎ দেখা যায়, সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিলের সাথে খুবই পরিচিত। আমরা প্রত্যেক মাসের শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করি। তাহলে 1 মাসের শেষে প্রত্যেক মাসে যে বিদ্যুৎ বিল যখন পরিশোধ করি, 3টি বৈশিষ্ট্য দেখো। এখানে টাকার অঙ্ক কিন্তু ছোট থাকে, যেমন কারো 500, কারো 1000, কারো 1500 টাকা বিল আসে, এবং এটি থেকে মাত্র 1 মাস তুমি সুবিধা পাবে। অর্থাৎ 1 মাসের জন্য তুমি 1000 টাকা বিদ্যুৎ বিল ফি করো, এর অর্থ হলো 1 মাসের জন্য তোমাকে সুবিধা দেওয়া হয়েছে, এবং এই টাকার অঙ্ক কিন্তু ছোট, এবং 1 মাসের সুবিধা শেষ হয়ে যায়। তাহলে এটি মুনাফা জাতীয় লেনদেন। 3 নম্বরে একটি ছবি দেখো, দেখো মজুরি। মজুরি হয় দৈনন্দিন যারা আমাদের কাজ করে, আমরা খেতে খামারে যারা কাজ করে, তাদের প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনে দিয়ে দিই, এটা হলো মজুরি। তাহলে এ থেকে অপেক্ষিত সুবিধা পাই কয় দিনের? 1 দিনের। তাহলে এটা অপেক্ষাকৃত 1 বছরের চেয়ে কম সময়কে 1 দিনের জন্য সুবিধা পাওয়া যায়, এবং অপেক্ষিত টাকার অঙ্ক ছোট, এবং এটা নিয়মিত। আমাদের সব সময় একটি কাজের লোকের প্রয়োজন হয়, এটা নিয়মিত একটি লেনদেন, এটি এখানে মুনাফা জাতীয়। এরপরে দেখো বাড়ি ভাড়া। যারা বাড়ি ভাড়া থাকো, প্রত্যেক মাসের শেষে বাড়ি ভাড়া প্রদান করতে হয়। বাড়ি ভাড়াটা নিয়মিত একটি খরচ, প্রত্যেক মাসে দিতে হয়। আর যখন তুমি 1 মাসের ভাড়া প্রদান করবে, মনে রাখবে 1 মাসের ভাড়ার জন্য তোমাকে মালিক 1 মাস থাকতে দিবে। এর অর্থ তুমি 1 মাসের সুবিধা পেয়েছো, 1 মাস পরে এই সুবিধাটা শেষ। টাকার অঙ্ক অপেক্ষিত ছোট, এমন একটি নিয়মিত লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। বুঝতে পারছি সবাই? তাহলে মুনাফা জাতীয় লেনদেন টাকার অঙ্ক ছোট হইতে হবে, স্বল্প মেয়াদী হইতে হবে, 1 বছরের কম সুবিধা পাওয়া যাবে, লেনদেনগুলো নিয়মিত হইতে হবে। 4টি উদাহরণ দেখো। 4টি পত্রিকা, বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, এগুলো নিয়মিত লেনদেন, টাকার অঙ্ক ছোট, এগুলো 1 বছরের ভিতরে সুবিধা শেষ। যেমন পত্রিকা 1 দিনের জন্য সুবিধা পাবে, বিদ্যুৎ বিল 1 মাসের জন্য সুবিধা পাবে, মজুরি 1 দিনের জন্য সুবিধা পাবে, বাড়ি ভাড়া 1 মাসের জন্য সুবিধা পাবে। এর বাইরে তোমাকে সুবিধা দেওয়া হবে না। এই কারণে এগুলো হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা 3টি বৈশিষ্ট্য দিয়ে মুনাফা জাতীয় লেনদেনগুলো সিলেক্ট করতে পারবো, এবং মূলধন জাতীয় লেনদেনগুলো সিলেক্ট করতে পারবো। এরপর আমরা আসি মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় লেনদেনগুলো শ্রেণীর মধ্যে। মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা হচ্ছে 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়, একটা হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় কি? যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এখানে বোঝার বিষয় হলো মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এটা যদি বলি তাহলে তুমি দেখবে, যেমন এটা বলে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ হলো, যেমন তুমি একটি মূলধন জাতীয় কোনো সম্পদ, যেমন আসবাবপত্র বিক্রি করছো 20,000 টাকা, যার ক্রয় মূল্য ছিল 15,000 টাকা, তাহলে তুমি লাভ করছো কত? 5,000 টাকা। এই 5,000 টাকা হলো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হলো কোন সম্পদ বিক্রি করার পরে যে আয় হয়, এই আয়টা হলো মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির উচিত যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড়, 1 বছর সময় সুবিধা ভোগ করা যায়, তাই মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। একটি অংশ বলতে কোন সম্পদ বিক্রি করার পরে, বিক্রি করার পরে যে আয় হবে এটা হলো মূলধন জাতীয় আয়। আর 20,000 টাকা তুমি যদি বিক্রি করে কি আসবাবপত্র, তাহলে বিষয়টা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। আর 15,000 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিষয়টা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে লাভ হলো কত?
5,000 টাকা, এই 5,000 টাকা হলো মূলধন জাতীয় আয়। উদাহরণ দেখো, ব্যবসায় মূলধন আনায়ন। যেমন তুমি ব্যবসায় মূলধন আনায়ন মূলত মালিক পক্ষ দেয়, আমরা যাতে মালিকানা সত্ত্ব বলি। ব্যবসায় মূলধন আনায়ন দেখো নিয়মিত না, মালিক সবসময় তোমার টাকা দিবে না, বছরের প্রারম্ভিকে তোমাকে মূলধন দিবে, যদি প্রয়োজন হয় অতিরিক্ত মূলধন বছরের মাঝামাঝিতে দিবে, তাহলে নিয়মিত পাওয়া যায় না। আবার মালিক যে মূলধনটা দেয়, তুমি এই মূলধনটা ব্যবহার থেকে সুবিধা পাবে, একদম ব্যবসা যত বছর করবে তত বছর এই মূলধন থেকে তুমি সুবিধাটা পাবে। এমন এটি টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় থাকে। তাহলে 3টি বৈশিষ্ট্য আছে দেখো, মূলধন জাতীয় ব্যবসায় মূলধন আনার মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে, তাই এটির নাম হলো মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ দেখো, ব্যাংক থেকে ঋণগুলো মেয়াদি হয় 5 বছর, 10 বছর, 8 বছর মেয়াদি হয়। তাহলে ব্যাংক থেকে তুমি যে ঋণ গ্রহণ করবে এটি নিয়মিত না, একটু টাকার অঙ্ক অনেক বড় হয় এবং এর থেকে সুবিধা পাওয়া যায়। এরপরে স্থায়ী সম্পদ বিক্রয়। কোন সম্পদ বিক্রয় করলে সেখান থেকে যে টাকাটা পাবে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। আর এই সম্পদ বিক্রয়ের পর যদি কোনো আয় হয় এটা হলো মূলধন জাতীয় আয়। সম্পদ আমরা স্বাভাবিক খুব বারবার বিক্রি করি না, যেমন প্রয়োজন হলে জমি বিক্রি করি, গাড়ি বিক্রি করি, এগুলা খুব অনিয়মিত, বছরে বা 2 বছরে, 5 বছরে বা জীবন দশায় 1 বা 2 বার এরকম হয়ে থাকে। এখানে এটা হলো মূলধন জাতীয় লেনদেন, আর এগুলোর মাধ্যমে টাকা আসে, এখানে এগুলো মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন ব্যবসায় মূলধন আনায়ন করলে টাকা আসবে, তাহলে এটি মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে টাকা আসবে, তাহলে এটি মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পদ বিক্রি করলে তোমার টাকা আসবে, তাই এটি মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় হলো কোন সম্পদ বিক্রি করার পরে যেটুকু আয় হবে এটা হলো মূলধন জাতীয় আয়। এরপর দেখো মূলধন জাতীয় আয়, দেখো মূলধন জাতীয় একটা আয় রিয়া দেখো, উদাহরণ দেখো, স্থায়ী সম্পদ বিক্রয় মূল্য মূলধন জাতীয় প্রাপ্তি। বিক্রিত সম্পদের মোট ব্যয়, বিক্রিত সম্পদের কি ব্যয়? মোট ব্যয়। অর্থাৎ কোনো সম্পদ বিক্রি করার ফলে মোট ব্যয় বাদ দিবার পরে যে আয়টুকু হবে এটা হলো মূলধন জাতীয় আয়। আর বিক্রি করার পরে যত টাকা পাবে পুরা টাকা তখন মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আবারও বলতেছি, রিপিট করতেছি, মূলধন জাতীয় আয় কোন সম্পদ বিক্রি করলে এই বিক্রি মূল্য থেকে তোমার সম্পদের পিছনে যে মোট ব্যয় আছে বা ক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য বাদ দিবেন, যে আয়টুকু হয় আয়টুকু মূলধন জাতীয় আয়। যদি বুঝাই যে সম্পদ তুমি ক্রয় করছো 20,000 টাকা দিয়ে, ওই সম্পত্তিটুকু বিক্রি করছো 30,000 টাকা দিয়ে, তাহলে তোমার আয় হলো কত? 10,000 টাকা। এই 10,000 টাকা হলো মূলধন জাতীয় আয়। আর যে বিক্রি করছো 30,000 টাকা, এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ পুরো অংশটা মূলধন জাতীয় প্রাপ্তি, আর শুধুমাত্র আয়ের অংশটা মূলধন জাতীয় আয়। এবার দেখো মূলধন জাতীয় ব্যয়। যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ, মূলধন জাতীয় ব্যয় যে সকল ব্যয় অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয়ে মূলধন জাতীয় ব্যয়। সকল ব্যয় অনিয়মিত, অর্থাৎ সবসময় হয় না, মাঝে মাঝে হয়, টাকার পরিমাণ বড় এবং অধিক সময় সুবিধা ভোগ করা যায় ওই সকল ব্যয় মূলধন জাতীয় ব্যয়। যে সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায় তাও মূলধন জাতীয় ব্যয়, তাহলে মূলধন জাতীয় ব্যয় অনিয়মিত হবে, টাকার পরিমাণ বড় হবে, একের অধিক বছর সুবিধা ভোগ করা যাবে, ওই ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। আমরা কিছু উদাহরণ দেখি, দেখো স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, তুমি যদি ক্রয় করো তাহলে তোমার এর পিছনে কি হবে? ব্যয় হবে। কিন্তু এই ব্যয়টা কি হবে? বারবার ন, নিয়মিত ন, অনিয়মিত। টাকার অঙ্ক বড়, টাকার অঙ্ক কি বড়, এই ব্যয়গুলো হলো মূলধন জাতীয় ব্যয়। এরপর দেখো উদাহরণ প্রয়োগ করছি, দেখো আসবাবপত্র, দালান কোঠা, কম্পিউটার, জাহাজ, দেখো এগুলো মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ। এই বিষয়গুলো তুমি 4টা ছবি দেখো, যদি তুমি এগুলো ক্রয় করতে যাও তাহলে অনেক বড় অঙ্কের টাকার প্রয়োজন হবে। আবার তুমি এগুলো নিয়মিত ক্রয় করো, একটা জাহাজের ছবি আছে, জাহাজ কেউ নিয়মিত ক্রয় করতে পারে না, এটি একটি দামি সম্পদ। এর পিছনে যে ব্যয়গুলো হবে এই ব্যয়গুলো হলো মূলধন জাতীয় ব্যয়। এক কথায় কোন সম্পদ ক্রয় করলে যে ব্যয় হবে এগুলো মূলধন জাতীয় ব্যয়। দেখো মূলধন জাতীয়, মুনাফা জাতীয় প্রদান ও ব্যয়, চলতি, বিগত, হিসাবকালের সংশ্লিষ্ট, মেয়াদি, পরিশোধকৃত, মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় কি প্রদান? বিগত, পরবর্তী, 3টা অপশন আছে, চলতি,
বিগত, চলতি মানে এই বছর, বিগত মানে আগের বছরটি, পরবর্তী বছর মানে সামনের বছরটি। এই হিসাব করলে সংশ্লিষ্ট মোট প্রস্কৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় লেনদেনের ফলে তুমি যাই প্রদান করবে সেটা মুনাফা জাতীয় প্রদান, কিন্তু ব্যয় নয়। শুধু চলতি বছরের হিসাব করলে যেটুকু মুনাফা জাতীয় ব্যয় বলে গণ্য করা হবে, শুধু চলতি বছরেরটা, চলতি বছরের হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় গণ্য হবে। আমরা দেখো উদাহরণ প্রয়োগ করছি, দেখো ভাড়া প্রদান 50,000 টাকা, এই 50,000 টাকা ভাড়া প্রদান পুরাটা বারবার দিতে, ভাড়াটা আমরা জানি নিয়মিত একটি খরচ, এই 50,000 টাকা মুনাফা জাতীয় প্রদান, কিন্তু যার মধ্যে 5,000 টাকা গত মাসের, এই গত মাসের এবং 10,000 টাকা পরবর্তী মাসের, এই গত মাসের আর পরবর্তী মাসের 15,000 টাকা বাদ দিলে তোমার থাকে তো 35,000 টাকা। এই 35,000 টাকা হলো মুনাফা জাতীয় ব্যয় এই বছরেরটা, এটা নাম হলো চলতি বছর। উদাহরণটা আবারও ফলো করি, আমি মোট টাকা দিচ্ছি কত 50,000, 50,000 মুনাফা জাতীয় প্রদান, কিন্তু 50,000 টাকার মধ্যে গত বছরের আছে 5,000 টাকা, পরবর্তী বছর আছে 10,000 টাকা, গত বছরের 5,000 টাকা এবং গত বছরের 10,000 টাকা, এই 15,000 টাকা বাদ দিলে আর কত টাকা 35,000 টাকা। এই 35,000 টাকা হলো চলতি বছর অর্থাৎ বর্তমান বছরের, এই বর্তমান বছর বা চলতি বছরের এই ভাড়াটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এখানে মুনাফা জাতীয় প্রদান দেখো 5,000 টাকা এবং মুনাফা জাতীয় প্রদান দেখো বের করে দেওয়া হয়েছে, দেখো বের করে দেওয়া হয়েছে। তারপরে যে শুধু থেকে এই গত বছরের 5,000 টাকা এবং পরবর্তী বছরের 10,000 টাকা দেখো বিয়োগ করা হয়েছে, বিয়োগ করার কত থাকে 35,000 টাকা। এই 35,000 টাকা হলো মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় প্রদানের মধ্যে পার্থক্যটা দেখছি, যা কিছু প্রদান করে মুনাফা জাতীয় লেনদেনে সবগুলো মুনাফা জাতীয় প্রদান, আর শুধু চলতি বছরগুলো হবে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় নিচে 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 দেখো চলতি, বিগত ও পরবর্তী হিসাবকালে সংশ্লিষ্ট মোট প্রাপ্ত অর্থ মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় কি? চলতি, বিগত, পরবর্তী হিসাবকালে সংশ্লিষ্ট মোট প্রাপ্ত অর্থ মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনের ফলে তুমি যাই কিছু পাবে পুরাটা মুনাফা জাতীয় প্রাপ্তি, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি সবটুকু মুনাফা জাতীয় আয় নয়, শুধু চলতি বছরের হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য হবে। দেখো উদাহরণ প্রয়োগগুলো তো সহজে বুঝতে পারবে। ভাড়া প্রাপ্তি 40,000 টাকা, ভাড়াটা মুনাফা জাতীয় লেনদেন, তাহলে 40,000 টাকা পাইছি, এই 40,000 টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি। এই 40,000 টাকার মধ্যে দেখো গত মাসের আছে 4,000 টাকা এবং পরবর্তী মাসের 1,000 টাকা, এই দুই গত মাসে এবং মাসের বাকিটা হবে মুনাফা জাতীয় আয়। দেখো উদাহরণ প্রয়োগ করি, এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি পুরো টাকাটা দেখো 40,000 টাকা, এবং এখানে মুনাফা জাতীয় আয় হলো 40,000 টাকা থেকে গত বছরে, দেখো এই গত বছরের এবং পরবর্তী বছরের বাদ দেওয়ার পরে আর কত 25,000 টাকা, 25,000 টাকা বর্তমান বছর বা চলতি বছরের, এটা হলো আয়। আপনার ভয়েসটা ক্লিয়ার না স্যার। হ্যালো, মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছর হ্যালো স্যার, এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। স্যার আপনার ভয়েসটা ক্লিয়ার আসতেছে না স্যার। হ্যালো, ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। দেখো মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও জি স্যার, নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক সময়ে সুবিধা পাওয়া যায় বলে এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। যেমন উদাহরণ স্যার আসতেছে না, ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার আসতেছে না? জি স্যার, নেটে প্রবলেম করতেছে। সুপ্রিয় শিক্ষার্থী শুনতেছেন আমাকে? শুনতেছেন আমাকে? জি স্যার। এই মুনাফা জাতীয় হওয়া সত্ত্বেও নির্দিষ্ট হিসাব বছরের সীমাবদ্ধ না থেকে একাধিক বছরের সময়ে সুবিধা পাওয়া যায়। স্যার ক্লিয়ার আসতেছে না, কিচ্ছু বুঝতেছি না স্যার, কিচ্ছু বুঝতেছি না স্যার। স্যার কিছু